আমরা শুরু করছি। আমরা একটু ক্লাসের মাঝখানে গিয়ে তারপর অ্যাটেন্ডেন্স নিব বা অন্য কথা বলবো। তো ফার্স্ট অফ অল শুরু করা দরকার। তো ফার্স্ট ক্লাসে যদি আমার কোনো ইনফরমেশন না দিয়ে থাকি, যদি কারো কোনো কন্ট্যাক্ট প্রয়োজন হয়, এখানে আমার কন্ট্যাক্ট আইডি এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস দুটো দেওয়া আছে। তো কারোর প্রয়োজন হলে আইদার এই পারপাস, আই মিন Guys, in this video, I'm going to show connectivity you how you purpose. can find out your motherboard key and open the command prompt. কি কিছু দেখাবা নাকি? You can open the command prompt by searching for Windows and R. Okay. The command কোনো ভিডিও দেখতেছে, স্যার আপনি মিউট করে দেন। open this command prompt. ওকে, সো এখানে আমার মেইল এবং কন্ট্যাক্ট আছে। তো আমরা স্টার্ট করছি। আমরা আমাদের প্রথম ক্লাসে আমরা পুরো সিলেবাসটা ওভারভিউ করেছিলাম। আমি বলেছিলাম ইফ পসিবল আমরা একদম শুরু থেকে শুরু করব। তো একদম শুরুতে আমরা বলেছিলাম সাপ্লাই সিস্টেম নিয়ে আমাদের কথা বলা আছে আমাদের সিলেবাসটা। তো সাপ্লাই সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি? সব সাপ্লাই না, যেমন কেউ যদি চাল ডালের সাপ্লাই দেয় আমরা সেটা নিয়ে কথা বলবো না। আমরা ইলেকট্রিক সাপ্লাই সিস্টেমটা কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে ইলেকট্রিক পাওয়ারটা পাওয়ার স্টেশন থেকে শুরু করে এটা কনজিউমার পর্যন্ত, মানে আমরা যারা ইউজ করছি ভোক্তা, এই ভোক্তা সাধারণ পর্যন্ত পৌঁছানোর যে টোটাল মেথোডোলজিটা, সেটাকে বলা হয় হচ্ছে আমার ইলেকট্রিক সাপ্লাই সিস্টেম। তার মানে এখানে কি কি বিষয় ইনক্লুড থাকবে? আমি যদি জেনারেশন থেকে শুরু করে লোড পর্যন্ত পৌঁছাতে চাই, কি কি বিষয় আসবে এখানে? এক নম্বরে অবশ্যই পাওয়ার জেনারেশনের জন্য পাওয়ার স্টেশন লাগবে। দুই নম্বরে সেই পাওয়ারটা ট্রান্সমিট করতে হবে, রাইট? এবং পাওয়ারটা ট্রান্সমিশনের পর আমার প্রত্যেকটা লোড যারা আছে, ইউজার যারা আছে, ওদেরকে ভাগ করে দিতে হবে, তার মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই তিনটা কাজ করতে হবে। তো এরপর আমরা যদি সাপ্লাই সিস্টেমটাকে মেইনলি আসলে ভাগ করে দেখতে চাই, মেইনলি দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ডিসি বা এসি তে চিন্তা করতে পারি, ডিসি সিস্টেম বা এসি সিস্টেম। এবং আরেকটা হচ্ছে এই ট্রান্সমিশনটাকে আমরা কি করতে পারি, ওভারহেড, মানে যেটা আমাদের বাংলাদেশে সব থেকে বেশি ইউজ হয়, ওভারহেড লাইন অথবা আন্ডারগ্রাউন্ড সিস্টেম। এই দুটার যে কোনো একটা। আমরা আসলে এখন স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, ওভারহেড জিনিসটা কি, মানে ওভারহেড আন্ডারগ্রাউন্ড? ওভারহেড আর আন্ডারগ্রাউন্ড হচ্ছে মানে একটা উপর দিয়ে একটা হচ্ছে মানে মাটির নিচ দিয়ে লাইনের। নিচ দিয়ে আমরা যেটা বাসা থেকে বের হলেই রাস্তায় দেখি 3 ফেজ 4 ওয়্যার বা 3 ওয়্যার, এটা হচ্ছে ওভারহেড লাইন, মানে মাথার উপর দিয়ে যেটা যাচ্ছে তারগুলো, ইলেকট্রিসিটিটা, এটাই হচ্ছে ওভারহেড। ওকে, আন্ডারগ্রাউন্ড তো স্যার মানে সিলেটে মেবি করতে পারবে। আন্ডারগ্রাউন্ড সিলেটে কনস্ট্রাকশন শুরু হয়েছে, ঢাকাতেও ধানমন্ডির দিকে ওই যে ধানমন্ডি গ্রিন জায়গাটার নাম কি, কলাবাগান যে এরিয়াটা আছে, ওখান থেকে কাজটা শুরু হয়েছে। বা ঢাকাতে করতে গেলে অনেক সময় লাগবে এটা, হ্যাঁ। এবং আন্ডারগ্রাউন্ডে আসলে এরকম সিলেট, ঢাকার মতো যেগুলো ব্যস্ত শহর, সেই সব জায়গাতে করা হয় রিস্ক ফ্রি করার জন্য। দেখতে একটু, যেহেতু শহরটা, শহর বলতে কি সেখানে ভিউ এর ব্যাপার আছে, সব দিকের ব্যাপার আছে, তো সৌন্দর্যের ব্যাপার আছে, কমপ্লেক্সিটি কমানোর ব্যাপার আছে, সেই সব জায়গাতে আন্ডারগ্রাউন্ড করা হয়। তো এটার কাজ বাংলাদেশে শুরু হয়েছে, এটা শেষ করতে অনেক সময় লাগবে। স্যার ওভারহেড ওইটা তো স্যার মানে যে সিস্টেমটা ওর ভিতর দিয়ে তো স্যার এই এসি কারেন্টই যায়, তাহলে তো ওভারহেড এসি। আচ্ছা, এটা নিয়ে আমরা আসলে কথা বলবো, কেন হচ্ছে ওভারহেড দিয়ে ডিসি আমরা নিচ্ছি না, না আদৌ নেই, এটা কথা বলবো, ঠিক আছে? এই একটা জানিস। তাহলে এতটুকু আমরা জেনে রাখলাম যে আমরা ডিসি না এসি সেটা চিন্তা করব, ওভারহেড না আন্ডারগ্রাউন্ড সেটা চিন্তা করবো। ফার্স্ট অফ অল, 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম যেটা, 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেম যেটা, সেটা নর্মালি আমরা দুইটা পারপাজে ইউজ করি। একটা হচ্ছে আমরা যেটা জেনারেট করছি এসি ভোল্টেজ, সেই জেনারেশনটা করছি 3 ফেজ 3 ওয়্যারে, এবং যে ট্রান্সমিশনটা করছি সেটাও কি 3 ফেজ 3 ওয়্যারে। তবে ডিস্ট্রিবিউশন পারপাজে আমরা কিন্তু 3 ফেজ 4 ওয়্যার নিচ্ছি এসি সিস্টেমে। কেউ বলতে পারবে কেন ডিস্ট্রিবিউশনে গিয়ে কেন একটা? এক্স্যাক্টলি, কারণ আমরা বাসা বাড়িতে যে লাইনটা নিচ্ছি ওটা কিন্তু আর 3 ফেজ নিচ্ছি না, এই 3টা ফেজ আছে, সাথে একটা নিউট্রাল আছে। আমরা আইদার এই 3 নাম্বার লাইন আর নিউট্রাল মিলিয়ে নিতে পারি,
অথবা 2 নাম্বার লাইনে নিউট্রাল নিতে পারি। মোট কথা যে কোনো একটা ফেজের সাথে একটা কিনতে হবে নিউট্রাল। এই জন্য আমার ডিস্ট্রিবিউশনে কি হয়ে যাচ্ছে 4 ওয়্যার। ওকে, থ্রি ফেজ থ্রি ওয়ারের যে লাইনটা আসতেছে স্যার, এটা একটা তো মানে এটা কিভাবে মানে লাইনগুলোর তিনটা ওয়ারের নামটা কি? 3টা ওয়্যারের নাম এখন অনেক জায়গায় অনেক ভাবে ডিফাইন করা হয়। যেমন একটাকে বলা হচ্ছে RGB, মানে রেড গ্রিন ব্লু, 3টা নাম দেওয়া হয়েছে। অনেক জায়গায় বলে ফেজ A B C, 3টা ফেজ 3টা নাম। তো এটার আসলে 3টার যে আলাদা ধর্ম এমন কিছু না, জাস্ট নাম দিতে হবে তাই নাম দেওয়া হয়েছে। ফেজ ABC, হ্যাঁ, বা মানে RGB। তিনটা ফেজ দিয়ে স্যার হচ্ছে কেন মানে আপনার ইয়াটা ট্রান্সলেশনটা হলো ট্রান্সমিশন হয়? মানে কেন 3টা ফেজ, কেন 6টা 12টা স্যার এই 36 যে এরকম? ভেরি গুড কোশ্চেন, বাট আমার মনে হয় এই কোশ্চেন অ্যান্সার তোমাদের মধ্যে থেকে কেউ না কেউ জানার কথা, কারণ এটা সার্কিট 2 তে পড়ানো হয়েছিল। দেখি কেউ পারো কিনা। কেন আসলে 3 ফেজ ওয়্যার আমরা ইউজ করি, 3 ফেজ সিস্টেম ইউজ করি? এনিওয়ান? স্যার আমরা যেখানে মানে বিদ্যুৎ উৎপন্ন করি ওটা তো জেনারেটর। হ্যাঁ তো হ্যাঁ, ওই জেনারেটরের অপর প্রান্তে যদি স্টারে থাকে, ডেল্টা থাকে, মানে মানে যেটাতে আমরা উৎপাদন করি, ধরেন ওই 5টা ডেল্টা থাকলে তো কোনো 3 ফেজই হবে। good, ঠিক আছে, সেটা অবশ্যই ট্রু, বাট সেটা আসলে 3 ফেজ নেওয়ার পরে ট্রু। বাট আমরা 3 ফেজটাই কেন নিলাম সেটা বলি। এটা বেশ কয়েকটা রিজনের মধ্যে একটা অন্যতম রিজন হচ্ছে আমার এই যে, আমি একটা সিঙ্গেল পেজে দেখাই, খুব বেশি ডিসকাশনের প্রয়োজন পড়বে না যেহেতু অনেকে জানে। তো সিঙ্গেল পেজে কমন বেসিকটা বলি। হোয়াইট বোর্ড আসছে? জি স্যার জি। আসছে। ওকে, সো সাপোজ আমার এটা একটা এসি সিস্টেম, এটা হচ্ছে ফেজ এ, তাহলে এটা সোর্স ভোল্টেজ কি VA, এটা হচ্ছে আমার পজিটিভ সাইড, অবভিয়াসলি এটা কি হবে নেগেটিভ। এখান থেকে যে আমি একটা এখানে একটা লোড আছে, এই লোডকে আমি সাপ্লাইটা দিই, তাহলে ফেজ এ থেকে আমি এই লোডকে কানেক্ট করলাম। ওকে, এটা লোড, এই দিকে কারেন্ট আসছে। এখন আরেকটা আমি সাপ্লাই নিলাম, যেটা হচ্ছে কি ফেজ বি। ওকে, জি স্যার। এটারও এই পাশটা পজিটিভ এবং একইভাবে এখানে একটা লোড আছে। সেম ভাবে আমি আরেকটা নিব, সেটারও এটা ফেজ সি এবং এখানে একটা লোড থাকবে। ঠিক আছে, আমি পুরোপুরি করলাম না, একটা লোড থাকবে। তাহলে আমার ফেজ এ থেকে লোড পর্যন্ত যেতে আমার কয়টা ওয়্যার লাগলো? এখানে একটা ওয়্যার লাগছে, এখানে একটা ওয়্যার লাগছে, তারের কথা বলতেছি। জি স্যার, দুইটা। দুইটা, এখানে একটা এখানে একটা, কটা হলো? চারটা। 4টা। এখানে একটা এখানে একটা, 6টা। তার মানে আমি 3টা ভিন্ন ভিন্ন লোডকে কানেক্ট করার জন্য বা 3টা সেপারেট সোর্স থেকে 3টা লোডকে কানেক্ট করার জন্য আমার কয়টা লোড লাগছে, কন্ডাক্টর লাগছে? 6টা। 6টা। এখন আমি যদি এই কাজটা এভাবে না করে আমি যদি এভাবে করতাম, যে আমার একটা ওয়াই কানেক্টেড, সাপোজ একটা লোড আছে, সরি সোর্স আছে বা ডেল্টা কানেক্টেড, যেটাই হোক, আমি সেটাকে একটু এভাবে দেখালাম। সাপোজ এটা হচ্ছে আমার সোর্স একটা, এটা হচ্ছে সোর্স একটা, এবং এটা হচ্ছে সোর্স একটা। বোঝা যাচ্ছে না? এই 3টা সোর্স এখান থেকে যাচ্ছে, যে এখানে একটা নিউট্রাল লাইন আছে, আর এই পাঁচটা সাপোজ একটা ডেল্টা কানেক্টেড বা স্টার কানেক্টেড আছে, যেভাবে আছে আছে থাকার পর এখন আমার এটা PGCP এর মাধ্যমে আমি ট্রান্সমিট করছি। ওকে, করার পর এই যে হাজার হাজার কিলোমিটার যাওয়ার পর যেখান থেকে আমি সাপ্লাইটা নিব, সেখানে কিন্তু শুধুমাত্র এই একটা ওয়্যার আর এই নিউট্রাল নিলেই আমার হচ্ছে A নাম্বার ফেজের কানেকশন ওকে, অথবা এই বি থেকে আর নিউট্রাল নিলে 2 নাম্বারটা ওকে, সি আর এটা নিলে 3 নাম্বারটা ওকে। তার মানে এইখানে যে কাজ আমি 6টা ওয়্যার দিয়ে করছিলাম, এখানে একই কাজ আমি কয়টা ওয়্যার দিয়ে করছি? তিনটা ওয়ার্ড দিয়ে স্যার। 4টা। 4টা ওয়্যার দিয়ে। চারটা, সরি, হ্যাঁ, একটা নিউট্রাল। 4টা ওয়্যার দিয়ে, তার মানে 3 ফেজ সিস্টেমটা হচ্ছে ইকোনমিক্যাল, মানে আমার খরচের পরিমাণ কম। কারণ এখন আমি আসলে ওয়্যার বলছি, এই ওয়্যারের মধ্যে যে কত কোটি টাকার খেলা একটু পরে দেখাবো, যে ওয়্যারটা আসলে এত চারটিখানি কথা না। এই আমি ওয়্যার বেশি লাগার মানে হচ্ছে আমার পোল বেশি লাগবে, স্টিলের পোল যেটা, ইনসুলেটর বেশি লাগবে, হ্যাঁ, ক্যাপিটাল কস্ট বাড়বে, সবই বাড়বে। তার মানে 3 ফেজ সিস্টেম একটা হচ্ছে একদিক থেকে ইকোনমিক্যাল। 2, আমরা জানি এই তারের মধ্যে আই স্কয়ার আর লস হয় না? জি স্যার। জি। হয়।
তাহলে এখন 4টা লাইনে যে পরিমাণ আইস করে আর লস হবে, 6টা লাইনে বেশি হবে। ওটা বেশি হবে। বেশি হবে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে 3টা ফেজের ভোল্টেজকে আলাদা আলাদা না করে 3 ফেজে করাটা ইকোনমিক্যাল। আচ্ছা, এখন এখানে প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে তো আমরা 3 না করে আমরা যদি 6টা বা 9টা করতাম, 9টা লাইন নিয়ে আমরা হচ্ছে একটা নিউট্রাল নিতাম, তাও তো করতে পারতাম না? এটা না করার পিছনে রিজন হচ্ছে, সাপোজ আমার 6টা লাইন দরকার, সেক্ষেত্রে আমি কি করতে পারবো, 2টা 3 ফেজের লাইন ডাবল সার্কিটে দিতে পারবো, সেটা দিয়ে আমি 6টা বানাতে পারছি। কিন্তু আমি আগে যদি 6টা বানিয়ে রাখি, তখন যদি আমার 3টার প্রয়োজন হয়, তাহলে বাকি 3টা ওয়েস্ট না? সেটা হচ্ছে মলিকুলার হিসেবে চিন্তা করেন যে আপনার একটা ইটের টুকরা দিয়ে আপনি একটা বিল্ডিং বানাতে পারছেন। এখন বিল্ডিংটা তো ছোট করা সম্ভব না, 36টা ইচ্ছা মতো বাড়াতে পারছেন। কিন্তু আপনি যদি মেইনটাই যদি 6 ফেজ হতো বা 9 ফেজ হতো, সেটা তো কমানো যেত না। এর মানে 3 ফেজটা হচ্ছে ফ্লেক্সিবল, এটা থেকে আমি যে কোনো লাইন নিতে পারছি। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, সিঙ্গেল লাইন মানে লাইন টু ফেজ, এটা সিঙ্গেল ফেজও নিতে পারি, মোর দেন 3 ফেজ যেমন 6, 9, 12ও নিতে পারি, এবং ইকোনমিক্যাল। এই গেল 2টা রিজন। আরেকটা রিজন হচ্ছে আমার যে জেনারেটর, তারপর হচ্ছে আদার্স যে পারপাস গুলা, ওখানে আমি 3 ফেজ জেনারেট করতেছি। এর পিছনে রিজন হচ্ছে 3 ফেজ জেনারেশন করলে আমার সেক্ষেত্রে আমার ইফিসিয়েন্সিটাও বাড়ছে। ঠিক আছে, এরকম বেশ কয়েকটা রিজন আছে। আমি বেসিকটা বললাম, ইন ডিটেলস আরো জানতে চাইলে বইটার নাম কি? বইটা হচ্ছে আলেকজান্ডার সাদিকুর, চ্যাপ্টার 12, শুরুর পেজেই এই টপিকটা আছে। ওকে, জি স্যার। এমনি কি সবাই বুঝতে পেরেছে? জি স্যার, মোটামুটি ক্লিয়ার। ওকে, তো এখন আমরা ছিলাম হচ্ছে যে 3 ফেজ ফরওয়ার্ড সিস্টেম। আচ্ছা, এখন এবার আসি আন্ডারগ্রাউন্ডটা। আসলে আন্ডারগ্রাউন্ড সিস্টেমটা আসলে ওভারহেড সিস্টেমের থেকে এক্সপেন্সিভ। এটা যে এক্সপেন্সিভ এটা বোঝার জন্য কি বেশি রকেট সায়েন্স জানতে হবে না? এমনি বোঝা যায় যে মাটির নিচ দিয়ে নিতে গেলে মাথার উপরের থেকে খরচ বেশি। স্যার ডেফিনেটলি খরচ বেশি, সেক্ষেত্রে অবশ্যই খোঁড়াখুড়ির একটা খরচ, লেবার কস্ট, অনেক কিছু স্যার। অনেক অনেক বিষয় আছে। তাহলে এই জন্য আমাদের দেশে নর্মালি মাথার উপরে যেটা ওভারহেড সিস্টেমটাই মোস্টলি অ্যাডপ্টেড, মানে নর্মালি ইউজ করা হয়। কেন? ট্রান্সমিশন খরচ পারপাসে কমানোর জন্য। এবং হচ্ছে ডিস্ট্রিবিউশন পারপাস, খরচ কমানোর জন্য। তো এবার আমরা এখন একটা টিপিক্যাল এসি পাওয়ার সাপ্লাই স্কিম দেখবো। এটাই হতে হবে, নট নেসেসারি, বাট এটা হচ্ছে একদম স্কেলিটন, এর থেকে একটু কম বেশি হতে পারে, বাট বেসিকটা এটা। আসলে এখানে কি হয় এটা আমাকে কেউ এক্সপ্লেন করতে পারবে তোমাদের মধ্যে? জানো? জি স্যার। বলতো। স্যার প্রথম হলো এই যে জেনারেশন হয়েছে 11 কেবি, হুম তারপরে ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ করা হয়েছে 132 কেবিতে, হুম হুম তারপরে আবার স্টেপ ডাউন করা হয়েছে, তারপরে এটা যে একটা ইয়ে দেখতেছি স্যার, ওটা মনে হয় ফিডার ফিডার লাইন রিসিভিং স্টেশন। আচ্ছা, রিসিভিং স্টেশন। তারপরে আবার 33 কেবি থেকে 11 কেবি করা হয়েছে, আবার একটা সাব স্টেশনে ওই গেছে। তারপরে 11 থেকে 400 ভোল্টেজে পরিণত করা হয়েছে, তারপরে যে কনজিউমারে মানে ইয়ে করা হয়, সাপ্লাই দেওয়া হয়েছে এন্ডিং পয়েন্ট। সাপ্লাই দেওয়া হয়, রাইট। তার মানে আমি এখানে জেনারেশন করছি 11 কেভি। আচ্ছা বলো তো, বাংলাদেশের জেনারেশন ভোল্টেজ গুলো কত কত? তো জানো দরকার, জানো কেউ? 11 কেবি স্যার 11 15.75 আছে। হ্যাঁ, একটা হচ্ছে 11 কেভি, দ্যাটস ট্রু। আরেকটা হচ্ছে 15.75 কেভি। আরো একটা আছে, বলতে পারবো কত? 6.6 নাকি 22 নাকি 22 মনে আছে। 22 কেভি তো না, এটা হচ্ছে আর পয়েন্টে বললে হচ্ছে 20.5, মাঝে মাঝে এরকম। 22ও করে আর কি। এটা হচ্ছে কাপ্তাইতে, ঠিক আছে? এবং কাপ্তাইয়ের সবকটা প্ল্যান্ট না, একটা মানে অনেক সবকটা ইউনিট না, একটা ইউনিটে এই কাজটা করা হয়। তো ইন জেনারেল এই 15.75 যেটা করা সাল, এবং 11 কেভি বা 10.5 কেভি, এটা হচ্ছে বাংলাদেশের জেনারেশন ভোল্টেজ।
এখন এই যে জেনারেশন ভোল্টেজটা হলো, এই জেনারেটিং ভোল্টেজটা আমার টার্গেট কি, এখান থেকে আমি এদিক থেকে নিয়ে আসি, এখান থেকে এই যে কনজিউমার পর্যন্ত পৌঁছাতে হবে, তাই না? এই কনজিউমার পর্যন্ত পৌঁছাতে গেলে এখানে আমার তার লাগবে, এবং তারের কি আছে, রেজিস্ট্যান্স আছে। তারের রেজিস্ট্যান্স হলে সেখানে কি হবে, লস হবে, আইস করা। আই স্কয়ার আর লস হবে। এখন তাহলে আমাকে হিসাব করতে হবে আসলে কিভাবে নিলে আমি লসটা কমাতে পারি। তো প্রথমে যে কাজটা করা হয়, আমার একটা ট্রান্সফরমার ইউজ করা হয়। ট্রান্সফরমার ইউজ করলে সুবিধাটা কি, সে ভোল্টেজটাকে বাড়িয়ে দিচ্ছে, তাই না? ভোল্টেজটা আমার 11 কেবি থেকে 132 করছে, এবং ভোল্টেজ বাড়ালে আলটিমেটলি কি হয়, কারেন্টটা কি হয়, কমে। ট্রান্সফরমার ক্ষেত্রে কমে যায়, যেহেতু পাওয়ারটা আমার ফিক্সড। তো যদি আমার কারেন্টটা কমে, মানে আমার টোটাল পি ইকুয়ালস টু ভি আই, আমি এখন এর মধ্যে এই ভিটাকে বাড়িয়ে দিচ্ছি, তাহলে অবশ্যই আইটা কমে যাবে। আই কমলে কি হবে, আই স্কয়ার আর লস কমে যাবে। কমে যাবে, আমার জি লসটা স্যার। কমে গেল। এটা হচ্ছে আমার প্রথম কাজ। তাহলে বাংলাদেশের ট্রান্সমিশন ভোল্টেজ গুলা কত, এটাও জানা দরকার। জি স্যার। বাংলাদেশের ট্রান্সমিশন ভোল্টেজ হচ্ছে 132 কেভি, 230। 230 কেভি, আরেকটা আছে 400। 400 কেভি, রাইট, 400 কেভি। এই তিনটা বর্তমানে কি রানিং, আরো একটা আন্ডার কনস্ট্রাকশন আছে 765 কেভি। 765। এটা কোথায় জানো? স্যার ভুলতা এটা আমিনবাজার টু মেঘনাঘাট মনে হয়। সহজ বাংলায় রামপাল পাওয়ার প্ল্যান্ট থেকে। এই 765 কেভিটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। এই তিনটা রানিং, তাহলে 132, 230, 400 কেভি। এখানে যেমন আমরা 11 কেভি থেকে 132 করেছি, করে এটা হচ্ছে আমার স্যার এইগুলা কি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ নাকি? না না না, এটা ট্রান্সমিশন ভোল্টেজ। স্যার রামপাল থেকে কোথায় বললেন? রামপাল থেকে মেইনলি গ্রিড পর্যন্ত নিয়ে আসা হবে, তো ওটার কাজ চলতেছে আর কি। ঠিক আছে, এখন এগুলো নোট করে রাখতে পারো, এই চারটা হচ্ছে ট্রান্সমিশন ভোল্টেজ। আর এর আগে যে বললাম 10.5, 11 কেভি, 15.75, তারপর হচ্ছে 22 কেভি, এগুলা কি জেনারেশন ভোল্টেজ। এখন এই যে ট্রান্সমিশনটা হলো, এটা হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন। হওয়ার পর এখানে একটা আবার ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে। এই ট্রান্সফরমারটা কি স্টেপ আপ না স্টেপ ডাউন দেখে বলো? স্টেপ ডাউন। স্টেপ ডাউন। এখানে 132 থেকে কমিয়ে আবার 33 করা হয়েছে। এটা করার পিছনে রিজন হচ্ছে, বাংলাদেশে কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, যেমন হচ্ছে বিএসআরএম, কেএসআরএম, হ্যাঁ, এরকম বড় বড় ইন্ডাস্ট্রি গুলো আছে। ওদের ওই যে লোহা বা বিভিন্ন কাজ করার জন্য অনেক হাই ভোল্টেজ প্রয়োজন পড়ে। ওটা করে কি, এই এখান থেকে ডিরেক্ট 33 কেবি ভোল্টেজটা নিয়ে নেয়, লাইনটা নিয়ে নেয়। ঠিক আছে, ফিডার লাইন হিসাবে 33 কেবি নিয়ে নেয় ওরা। নেওয়ার পর আবার এখানে 33 কেবি থাকে। তোমরা তো জানো যে বাস বারে কি ভোল্টেজ চেঞ্জ হয়, এটা কিন্তু বাস বারে না স্যার। বাস বারে ভোল্টেজ ফিক্স থাকে। তাহলে এখান থেকে 33 কেবি আবার এটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন হিসেবে আবার ট্রান্সমিট হতে থাকবে। এর মধ্যে যাদের যাদের 33 কেবি প্রয়োজন বা যে ভোল্টেজ আমি স্টেপ ডাউন করছি ওটা নিবে। তাহলে এখন এই যে এরা 33 কেবি নিল, এখানে কিছু ঘটনা ঘটে। একটা ঘটনা হচ্ছে যে আমার ইন্ডাস্ট্রি গুলা বা বাসা বাড়িতে কিন্তু আমরা জানি যে কি হয়, আমার ল্যাগিং লোড থাকে, ইন্ডাকটিভ লোড থাকে। যেমন ফ্যান একটা ইন্ডাকটিভ লোড, ফ্রিজ মানে রেফ্রিজারেটর ইন্ডাকটিভ লোড, এসি ইন্ডাকটিভ লোড, হ্যাঁ। তারপরে মোট কথা যেসব জায়গায় কয়েল আছে, কয়েল কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আছে। কয়েল মানে কপার তার দিয়ে পেছনে কয়েল, আর কয়েল হলে সেখানে ইন্ডাক্টর ক্রিয়েট হবে। আর তোমরা জানো ইন্ডাক্টর কি করে, কারেন্টটা ল্যাগ করে। তো সেক্ষেত্রে ল্যাগ করলে আমার আসলে এখানে পাওয়ার ফ্যাক্টরের একটা বিষয় আসবে। বলতো পাওয়ার, রিয়েল পাওয়ার যেটা, সেটা সূত্র কি, অ্যাক্টিভ VI পাওয়ার যেটা, ভিআই কস থিটা। ভিআই জি বললে স্যার, সেটা VI হচ্ছে cos theta। অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার বলে কস থিটা। এর মধ্যে কস থিটাটাকে কি বলে, পারফেক্ট। পাওয়ার ফ্যাক্টর বলে। তাহলে কস থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি পি বাই ভিআই, তাই না? জি স্যার। এখন পি বাই ভিআই, এখন দেখো চিন্তা করো, কোন একটা নির্দিষ্ট পাওয়ারের জন্য এবং নির্দিষ্ট ভোল্টেজের জন্য পাওয়ার ফ্যাক্টরের সাথে কারেন্টের সম্পর্কটা কি, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। তার মানে 1/I ব্যস্তানুপাতিক।
এখন খেয়াল করো, ধরো তোমার বিএসআরএম একটা লাইন নিছে এখানে 33 কেবি দিয়ে, ওর ওখানে ইন্ডাকটিভ অনেক লোড টোড আছে, দিয়ে ও কি করছে যে ইউজ করার পর লাইন নেওয়ার পর দেখা গেল ওর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আলটিমেটলি 0.7। এখন 0.7 মানে কিন্তু 30% করে লস হচ্ছে, কারণ 1 হওয়া উচিত ছিল। এখন এটা তো আসলে ওরা তো নিশ্চয়ই 200 টাকার ইলেকট্রিসিটি ইউজ করে না, ওরা 2000 কোটি টাকার ইলেকট্রিসিটি ইউজ করে, তাই না? কারণ সেইখানে 30% মানে অনেক টাকার ব্যাপার। কারণ এই লসটা তো যাবে হচ্ছে পিডিবির, এটা তো হতে দেওয়া যায় না। এই জন্য করে কি, তোমার পিডিবি থেকে ওদেরকে ডিরেক্ট ইনস্ট্রাকশন দিয়ে যায় যে মিনিমাম যেন পাওয়ার ফ্যাক্টরটা 0.8 রাখা হয় মিনিমাম, ঠিক আছে? এখন ধরো তুমি হচ্ছে পিডিবির একজন ইঞ্জিনিয়ার হলা, তোমাকে একটা ভিজিটে পাঠালো যে চেক করে আসো কেএসআরএম যে স্টিল কোম্পানি আছে ওদের আসলে পাওয়ার ফ্যাক্টর ওরা কত ইউজ করছে। তুমি যে চেক করে দেখলা ওদের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.7। ওকে, এখন তুমি কি করবা? ওদেরকে 5 লাখ টাকা একটা জরিমানা করে দিলা যে ওরা রুলস এর বাইরে যে কাজ করছে, সরকারের বিদ্যুৎ অপচয় করছে। তো ওরা তোমাকে বলবে স্যার কিছু মনে করেন না, আপনার তোমার পকেটে কিছু ধরাই দিল। এখন এই জায়গাতেই আসলে যে বলে না যে ইঞ্জিনিয়াররা দুর্নীতিগ্রস্ত অনেকেই, এই জায়গাতে অনেকের বিবেক বা হচ্ছে সততা ঠিক রাখতে পারে না, তারা হচ্ছে দুর্নীতির একটা সুযোগ থাকে বা করে অনেকে, তো যেটা উচিত না। এখন এই যে 0.8 রাখা উচিত, ও যে 0.7 রাখলো, এখন এটা তো তখন হচ্ছে যদি অথরিটি চেক করে এটা অ্যালাউ করবে না, ওদেরকে জরিমানা করবে। তো এই জন্য ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো যেটা করে, ওদের উচিত হচ্ছে এই জায়গাতে একটা পিএফআই বলে, মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট, মানে পিএফআই প্ল্যান বলে। পিএফআই এর ফুল মিনিং কি? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট একটা প্ল্যান্ট, এই প্ল্যানটার আবার একটা খরচ আছে, একটা বসাতে টাকার ব্যাপার আছে। এখন ধরো ব্যাপারটা যদি এমন হয় যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে যে খরচ হচ্ছে এর থেকে লসটাই কম ছিল, তাহলে তো করবে না। ওটার ইউজের উপর ডিপেন্ড করবে আসলে কতটুকু খরচ কমাতে পারছে। তো এই পিএফআই প্ল্যান্ট বসিয়ে অনেক সময় কি করা হয়, তোমার পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করা হয়। এটা বড় বড় কোম্পানিতে নিজেরাই ইউজ করে নেয়, কারণ এটার দাম তো সরকার দিবে না। ওরা নিজেরা বেশি ল্যাগিং লোড ইউজ করে পাওয়ার ফ্যাক্টর কমিয়ে ফেলে ইলেকট্রিসিটি ওয়েস্ট করছে, তাই ওরা নিজেরাই সেটাকে রিকভার করার জন্য কি করছে, একটা পিএফআই প্ল্যান বসিয়ে পাওয়ার ফ্যাক্টরটা বাড়াচ্ছে, তাই না? বাড়িয়ে আলটিমেটলি তখন ইউজ করছে, তখন আলটিমেটলি সরকারের কোনো বা পিডিবির কোনো কমপ্লেন থাকবে না। এই লাইনটা ওরা হচ্ছে ইউজ করছে। পাওয়ার ফ্যাক্টর নিয়ে বা কারেকশন নিয়ে আর কোনো প্রশ্ন আছে? স্যার এই প্ল্যান্ট তো একবার স্থাপন করলে হয় নাকি বারে বারে আবার চেঞ্জ করা না লাগে? না, একবার স্থাপন করলে হয়। এখানে যেটা করে যে তোমার নর্মালি ইন্ডাকটিভ লোড যদি থাকে তাহলে ওদের ইন্টেনশনালি কিছু ক্যাপাসিটিভ লোড ওখানে কানেক্ট করতে হয়। যে তোমরা জানো যে ইন্ডাকটিভ লোড ল্যাগ হলে ক্যাপাসিটিভ লোড কি থাকে? লিড। লিডিং করে। তো জিনিসটা আসলে এভাবে কাজ করে, মনে করো তোমার এটা হলো আমার সিস্টেমের ভোল্টেজ ভি, ওরা যে লাইনটা নিছে ইন্ডাস্ট্রি, কারেন্টটা হচ্ছে আই, এটা হচ্ছে এইটুকু ল্যাগ আছে। তখন করবে কি, এখানে একটা ক্যাপাসিটর প্ল্যান্ট বসাবে, মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান্ট। এই এটার কারেন্ট হচ্ছে আইসি, যেটা ভোল্টেজ থেকে 90 ডিগ্রি কি আছে, লিড করতেছে, লিডিং আছে। তখন এই দুইটা কারেন্টে তুমি যদি হচ্ছে লব্ধি নাও, দেখবা কারেন্টের মানটা আসছে এদিক দিয়ে, রেজাল্টেন্ট কারেন্ট যেটা। তাহলে আগে ভোল্টেজ আর কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল অনেক বড় ছিল, আর এখন অ্যাঙ্গেলের মানটা অনেক কমে গেছে। তো কস থিটার ক্ষেত্রে মানে পাওয়ার ফ্যাক্টর যেটা, কস 0 ডিগ্রি মান সব থেকে ভালো, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। তার মানে এই থিটার মান যত কমানো যায় তত ভালো। তাহলে এই যে এইভাবে আলটিমেটলি তোমার পিএফআই প্ল্যান্ট বসিয়ে এই থিটার মান কমানো হয়, মানে আলটিমেটলি পাওয়ার ফ্যাক্টরের মান বাড়ানো হয়। বুঝতে পারছো সবাই? স্যার পাওয়ার ফ্যাক্টরের মান মানে সাশ্রয়ী কোনটা যদি কেউ বলে যে সাশ্রয়ী হচ্ছে 0.95, 0.95 বা তার এবার হচ্ছে এটা হচ্ছে এফিশিয়েন্ট। স্যার এক হইলে আরো সাশ্রয়ী না স্যার? এক হলে তো বেস্ট হয় না, এক তো ওটা আসলে থিওরিটিক্যালি, বাট বাস্তবে তো ওটা পসিবল। স্যার আবাসিক কত? ওই হাউস হোল্ড গুলাতে ওটা 0.85 এর উপরে এলাও করে, সমস্যা মানে 85 এর উপরে এলাও করে, বাট ইন্ডাস্ট্রিতে মিনিমাম 0.8।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে রিসিভিং স্টেশন থেকে ইন্ডাস্ট্রি গুলাকে আলাদা একটা লাইন দেওয়া হলো, ওরা সেটা ইউজ করছে। এবার আবার এই 33 কেবি যে ট্রান্সমিশনটা করছে এটার নাম হলো সেকেন্ডারি ট্রান্সমিশন। এখন এই ট্রান্সমিশন হওয়ার পর এখানে এখানে আবার একটা কি করছি, ট্রান্সফরমার ইউজ করছি না? জি এই স্যার। ট্রান্সফরমারে আবার স্টেপ ডাউন করলাম ভোল্টেজ করে, এখানে একটা সাব স্টেশন বসানো আছে। এই যে 33 কেবি লাইন যে একটা ইন্ডাস্ট্রি নিল, এটা কিন্তু ম্যানেজ করাটা কিন্তু আবার টাফ। এই জন্য ইন্ডাস্ট্রি নিজেই একটা ছোটখাটো সাব স্টেশন দিয়ে ইউজ করে বসিয়ে নেয় আর কি। সাব স্টেশন মানে কি জানো? উপকেন্দ্র। উপকেন্দ্র মানে সহজ ভাষায় বললে যে জায়গাতে তুমি ইলেকট্রিক্যাল প্যারামিটার গুলো চেঞ্জ করবা, লাইক ভোল্টেজ বাড়িয়ে কারেন্ট কমাবা, কারেন্ট কমিয়ে ভোল্টেজ বাড়াবা, বা পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করছো, এই জায়গাটাই হচ্ছে ওই উপকেন্দ্র বা সাবস্টেশন। এখন এই যে এখান থেকে 11 লাস্ট পর্যায়ে কত ভোল্টেজ ছিল এই জায়গায় স্টেপ ডাউন করার পরে 11 কেবি। 11 কেবি, তার মানে এই প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে 11 কেবি। এটা ধরো ছোট পর্যায়ে যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে, হ্যাঁ, বা কোনো মিল ফ্যাক্টরি ছোটখাটো, ওরা নিতে পারে। বা এখান থেকে অনেক সময় ট্রান্সমিশন হয়, এটাকে বলে সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি ট্রান্সমিশন আর কি। এটা আবার আমি একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার দিয়ে 11 কেবি থেকে কত নিয়ে আসবো? 400 ভোল্ট। 400 ভোল্ট। আমরা বাসার বাড়িতে যে লাইনটা ইউজ করি সেটা কত ভোল্টে জানো? 400 ভোল্ট। 230। 400 ভোল্ট হচ্ছে লাইন টু লাইন। এক্স্যাক্টলি। 230 হচ্ছে আমার ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ মানে লাইন টু নিউট্রাল। আর আমার 400 হচ্ছে আমার লাইন ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ। ঠিক আছে? তার মানে কি মনে হচ্ছে এই যে 11 কেবি 132 কেবি এগুলা কি ছিল, ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজ? লাইন ভোল্টেজ। লাইন স্যার। লাইন ভোল্টেজ। তাহলে এই যে আমার 400 ভোল্টেজে নামে নিয়ে আসলাম, এই 400 ভোল্ট আমরা এখন এখান থেকে বিভিন্ন কানেকশনে দিব আর কি। ঠিক আছে? এটা হচ্ছে একটা টিপিক্যাল এসি পাওয়ার সাপ্লাই স্কিম। দেখো কোনো বুঝতে সমস্যা আছে? স্যার এই ভোল্টেজ গুলা 33 বা 120 এরকম কেন করা হয়? অন্য 150 করা হয় না কেন, বা 200 কেন করা হয় না? এটা আসলে খুবই ভালো কোশ্চেন। এটার অনেকেই অনেক ধরনের অ্যান্সার দিয়ে থাকে। তবে নর্মালি যেটা বলা হয় যে থাম্বরুল অনুযায়ী, যেহেতু আমার জেনারেশনটা হচ্ছে 11 কেবি বা 15.75 কেবি, তো ওটার সাথে একটা রেশিও মেনটেন করার জন্য, কারণ তুমি যে ট্রান্সফরমারের টার্ন গুলো দিবা, ওই টার্ন রেশিওর উপর ডিপেন্ড করেই তো ভোল্টেজটা বাড়বে বা কমবে। তো জেনারেশন ভোল্টেজটাকে আইডিয়াল ধরে ওই অনুযায়ী আসলে টার্ন রেশিও গুলো বাড়ানো হয়, কমানো হয়। তো এটা যে অন্য কিছু করা যাবে না এমন না, ওটা একটা থাম্ব রুল হিসাবে, যেহেতু জেনারেশন ভোল্টেজ তত, ওই অনুযায়ী ততক্ষণ বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে, এটা চেঞ্জ করলেই করা সম্ভব। বুঝতে পারছো? স্যার তাহলে ওই ট্রান্স রেশিও পরিবর্তন করে এটা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এখন অনেক সময় পরীক্ষায় লিখিত পরীক্ষা আসে যে একটা টিপিক্যাল এসি পাওয়ার সিস্টেমের স্কিম আঁকতে বা ব্লক ডায়াগ্রাম ড্র, তাহলে কিন্তু তোমার এটা ড্র করতে হবে। এখানে তুমি 11 কেবি দিতে হবে, নট নেসেসারি, এই ভোল্টেজ গুলো চেঞ্জ হতে পারে, বাট কনসেপ্ট হচ্ছে এটা। ওকে, আর এটা কি শুধু আঁকতে বলে না বর্ণনা করতে হয় স্যার? এটা আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে। যেমন বুয়েটে যে হয়, চাকরি পরীক্ষাগুলো হয় না, ওখানে একবার এসেছিল শুধুমাত্র ড্র করতে বলেছিল, বর্ণনা চাইনি, কারণ ওরা আসলে সময় কম দেয় এবং খুব শর্টকাট লিখতে বলে, তো সে জায়গায় কিন্তু বর্ণনা লাগেনি। এখন তোমার গ্রিনের যে তুমি দিবা সেমিস্টার ফাইনাল দিবা, তাই না? এখানে তোমার শর্টকাটে বর্ণনা চাওয়া হতে পারে, 5 মার্কের হয়। বুঝতে পারছো? জি স্যার। স্যার এখানে কি ওই যে ভোল্টেজ মানে কয়বার আমরা ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ স্টেপ ডাউন করলাম, এই জিনিসটা ঠিক রেখে জাস্ট ভোল্টেজ গুলা ভ্যালু চেঞ্জ হলে সমস্যা নেই এরকম? হ্যাঁ, কিন্তু তোমার প্রচলিত ভোল্টেজ দিতে হবে। যেমন তোমার আমি তো তোমাকে জেনারেশন এবং ট্রান্সমিশন ভোল্টেজ গুলো বলেছি, এর বাইরে তুমি ইচ্ছা মতো একটা বানিয়ে লিখলা হচ্ছে 672, তাহলে তো হবে না।
বুঝতে পারছো? যে কোনো একটা হ্যাঁ। লেআউটকে ফলো করতে হবে। তুমি হচ্ছে জি, জি। ভিকে মেহতার বইয়ের এই চ্যাপ্টারটা খুললে এরকম 3টা 4টা ফিগার পাবা। এখানে 11 কেবি আছে, 230 কেবির একটা আছে, 400 কেবির একটা আছে, যেটা ফলো করো। আচ্ছা, তো এখন আমরা খুব আর মজার ওখানে একটা স্যার 132 থেকে স্যার 33 কেন মানে স্টেপ ডাউন করা হলো স্যার? পাওয়ার লস কমানোর জন্য, এই কারেন্ট লস। মানে এটা কি অলওয়েজ এরকমই হবে? এই রেঞ্জেই হবে আর কি। তুমি যদি 230 থেকেও নিয়ে আসতা, তাও কমিয়ে হয়তো ডিরেক্ট 11 কেবিতে নিয়ে আসতে হতো, বা 33 কেবি, বাট এই রেঞ্জেই হবে। আচ্ছা, এটা কি কোনো ক্যালকুলেশন নাই নাকি হচ্ছে? ক্যালকুলেশন আছে, কি কমাবা কি বাড়াবা এটা ক্যালকুলেশন আছে। ওটা হচ্ছে আমরা যখন ইকোনমিক্যাল পাওয়ার চয়েস হিসাব করব, যে আসলে কত আহ, মানে কোন ভোল্টেজ বা কোন কন্ডাক্টর সাইজ আমরা নিব এবং সেটা নিলে আমার পাওয়ারটা এফিশিয়েন্ট হবে, সেটা একটা ক্যালকুলেশন আছে। আচ্ছা, তো এখন আমরা ট্রান্সমিশনটা আসলে ডিসি তে করব নাকি এসি তে করব সেটার একটা কম্পারিজন দিই। এটা আসলে খুবই বেসিক এবং এটা তোমার বাসায় আর পড়া লাগবে না। তুমি যদি এখন শোনো ভালো করে, দেখা যাচ্ছে এখনই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল বলো তো, ডিসি কারেন্ট কে আবিষ্কার করেছিল? আলবার্ট এডিসন স্যার। হ্যাঁ, টমাস আলভা এডিসন। আর এসি হচ্ছে টেসলা, তাই না? টেসলা, জি স্যার। তো টেসলার এসি আসার পর এমনিতেই ডিসির অনেক গুরুত্ব কমে গেছে এবং এসির ব্যবহারটা প্রচুর বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু রিসেন্ট সময়ে, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ডিসি কারেন্টের অনেক ধরনের অ্যাডভান্টেজ চলে এসেছে এবং এসির অনেক ড্রব্যাকস আসছে। এর মানে এই না এসি খুব খারাপ, কিছু ছোটখাটো ড্রব্যাক আছে। তো ওটাই দেখবো আমরা আসলে কোনটার কোথায় কি। তো শুরু করি আমরা। প্রথমে আমরা দেখবো হচ্ছে এসির আর ডিসির মধ্যে। প্রথম পার্টটা হচ্ছে ডিসির অ্যাডভান্টেজ গুলো। ডিসির প্রধান অ্যাডভান্টেজ হচ্ছে আমার এসি সিস্টেমের যেখানে 3টা কন্ডাক্টর লাগে, সেখানে ডিসি লাগে কয়টা? 2টা। 2টা, কন্ডাক্টর কম। এবং আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডিসিতে কোনো ইন্ডাকটেন্স বা নাই। কোনো ক্যাপাসিটেন্স থাকে না। ডিসি সার্কিটে ইন্ডাকটেন্সটা হচ্ছে শর্ট আর ক্যাপাসিটরটা হচ্ছে ওপেন। ওপেন। তাহলে এগুলার কোনো ভূমিকা নাই। তারপরে তোমার ফেজ ডিসপ্লেসমেন্ট ডিসিতে নাই। ফেজ ডিসপ্লেসমেন্ট কোনটাকে বলে? এই যে এটা হচ্ছে তোমার ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট, এই দুটোর অ্যাঙ্গেলটাকেই তো ফেজ ডিসপ্লেসমেন্ট বলে। পাওয়ার ফ্যাক্টরও বলতে পারো, ফেজ ডিসপ্লেসমেন্টও বলতে পারো। তাহলে এখন যখন ডিসি সার্কিট, তখন তো ইন্ডাক্টর ক্যাপাসিটর নাই, তাহলে লিডিং বা ল্যাগিং এর কোনো সুযোগ আছে? না স্যার, ইন ফেজে তাহলে থাকে, এদিকে ভোল্টেজ চলে, এদিকেই হবে কারেন্ট, ওইদিকেই কারেন্ট। তাহলে কোনো ফেজ ডিসপ্লেসমেন্ট হবে? না স্যার। হবে না। তাহলে ডিসিতে ফেজ ডিসপ্লেসমেন্টও নাই, ডিসিতে সার্জ প্রবলেমও নাই। সার্জ প্রবলেম কি জানো? না, এটা জানা নাই। সার্জ প্রবলেম হচ্ছে যখন বজ্রপাত হয়, লাইটনিং হয়, হ্যাঁ, তখন হঠাৎ করে খুবই মিলি সেকেন্ড বা অল্প সময়ের জন্য ভোল্টেজের পরিমাণটা বা পাওয়ারের পরিমাণটা হঠাৎ করে বেড়ে যায়। অনেক বার। হ্যাঁ, সার্জ মানে হচ্ছে সাডেন রাইজ, মানে হঠাৎ বৃদ্ধি। ঠিক আছে? এবং পরে গিয়ে ফল করবে। তাহলে এটা কিন্তু এসি সিস্টেমে হয়, ডিসিতে এগুলা কোনোটাই নেই। তাহলে এটা অ্যাডভান্টেজ না? জি স্যার। স্যার সার্চ ডিসিতে হয় না কেন? সার্জ ডিসিতে হয় না কেন? এটা তো সিম্পল বিষয়, মানে এটা মাথা খাটালেই বের করা যায়। সার্জ ডিসিতে হবে কেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এটা হচ্ছে যখন পাওয়ার সিস্টেম প্রোটেকশন করবা তোমরা, ওখানে দেখবা যে সার্জটা কিভাবে হয়। আমার নর্মালি এসি ভোল্টেজটা থাকে হচ্ছে এরকম, ঠিক না? জি স্যার। এখন তার মানে কি, এটা সময়ের সাথে সাথে এসি চেঞ্জ ভোল্টেজের মানটা আমার চেঞ্জ হচ্ছে। তাহলে এই জায়গা থেকে যদি আমার হচ্ছে আমার সার্জটা হয়, তাহলে এখানে গিয়ে এরকম হঠাৎ করে বেড়ে যাবে। কিন্তু ডিসি ভোল্টেজ তো জি স্ট্যাটিক, স্যার, এটা সমান মানে এত সময়ের সাথে
সময়ের সাথে কোনো পরিবর্তন, এটা তো টাইমের সাথে কোনো ইফেক্ট নাই, এটা টাইমের সাথে ভেরি করে না, তাহলে কিভাবে সে চেঞ্জ হবে? ক্লিয়ার? স্যার আমাদের যে সার্চটা হয় এটা ডিসি, আমাদের যে সার্চ হয় ওটা না ডিসি না বলেছে ডিসি কেন, ডিসিএস না, মিক্স। স্যার বজ্রপাত ওটা থেকে তো ওটা তো আপনি একটা হিউজ পরিমাণ ভোল্টেজ। না, ডিসি বজ্রপাত যেটা হয় সেটা তো স্যার ডিসি ভোল্টেজ স্যার, না না যেহেতু ওখানে চার্জের মাধ্যমে তো ভোল্টেজটা ওখানে দুইটাই আছে, ক্রিয়েট এসি হয়। ডিসি দুইটাই আছে। না না, চার্জের মাধ্যমে হচ্ছে সেটা ঠিক আছে, মানে চার্জ আসলে কি করছে, আমরা ইলেকট্রিসিটি যে ফ্লো হয় এটা তো নর্মালি হচ্ছে চার্জ ক্যারি করে, মানে ইলেকট্রনের ফ্লোর মাধ্যমেই হচ্ছে। ওই কনসেপ্ট থেকে তুমি বলতে পারো যে আসলে ধরো ক্লাউড থেকে পজিটিভ ক্লাউড বা নেগেটিভ ক্লাউড এগুলো হচ্ছে ডিসচার্জ মাটিতে করছে, এরপরে তোমার হচ্ছে রিটার্ন পাথ হওয়ার পর ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, তখন তোমার লাইটনিং হচ্ছে, মানে চার্জ হচ্ছে। বাট এর মানে এই না যে চার্জটা ডিসি হয়ে গেছে, চার্জের কারণে হচ্ছে, বাট চার্জ ডিসি মানে এটা তুমি স্পেসিফিকলি বলতে পারবো না যে সবসময় ডিসি হবে। চার্জ শব্দের মানে হচ্ছে তোমার ইলেকট্রিক কম্পোনেন্টটা হঠাৎ করে বেড়ে যাবে এবং সেটা একসময় গিয়ে আবার ফল করবে। এখন সার্জের মেন তাহলে স্যার কেউ যদি প্রবলেম জিজ্ঞাসা করে তাহলে কি বলবো স্যার এটা? কি, সার্জ মানে কি নাকি? মানে যদি বলে সার্চ ভোল্টেজটা আসলে কি হয়, ডিসি না এসি, এরকম জিজ্ঞাসা করলে স্যার? খুব সিম্পল অ্যান্সার, সার্জ ভোল্টেজটা হচ্ছে তোমার এসি কারেন্টের সাডেন অ্যাব্রাপশন, সাডেন রাইজ, দ্যাট ইজ সার্জ। ওকে স্যার। স্যার কারেন্টটা এসি হবে স্যার, সার্চ কারেন্টটা। হ্যাঁ, এখানে তো দেখো ডিরেক্টলি বলাই আছে যে ডিসি ট্রান্সমিশনে কি সার্জ হয়, এটা তো তোমার হচ্ছে রেফারেন্স বুকে বলা আছে সার্জ হচ্ছে, স্যার তাহলে কিন্তু কনফিউশন থাকার কিছু নাই। দেখো তার মানে আমরা দুইটা বিষয় শিখলাম, একটা হচ্ছে ডিসিতে আমার কন্ডাক্টর লাগে কম, টু কন্ডাক্টর, এবং ডিসিতে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, ফেজ ডিসপ্লেসমেন্ট এবং সার্জ প্রবলেম নেই, তাই না? স্যার আচ্ছা, এখন এই ইন্ডাকটেন্স না থাকার কারণে আমার এই ডিসিতে যে ভোল্টেজ, the voltage drop in a DC transmission line is less স্যার than, কম হবে আর কি, এসির তুলনায় কম হবে ভোল্টেজ exactly, ড্রপটা। ভোল্টেজ ড্রপটা কম হবে। এই কারণে ডিসি তে ভোল্টেজ রেগুলেশনটা বেশি। তোমরা ভোল্টেজ রেগুলেশন মানে জানো? জি স্যার স্যার। ভুলে গেছি। ভোল্টেজ রেগুলেশন হচ্ছে স্যার ইকুয়েশনটা মনে আছে, ওই যে ফুল লোড মাইনাস নো লোড বাই ফুল লোড বাই ইনটু হ্যাঁ, 100 সবই ঠিক আছে, একটু ভুল হয়েছে, ফুল লোড মাইনাস নো লোড না, নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড। ফুল লোড। বা এটাকে যদি নো লোড ফুল লোড না বুঝো, এভাবে চিন্তা করতে পারো, তুমি যে ভোল্টেজটা পাঠাচ্ছ এটা হচ্ছে সেন্ডিং এন্ডের ভোল্টেজ, মানে ভিএস মাইনাস রিসিভিং এন্ডের ভোল্টেজ বাই VR রিসিভিং এন্ডের ভোল্টেজ। মানে তুমি যে ভোল্টেজটা পাঠাচ্ছ এটা তোমার হচ্ছে সেন্ডিং এন্ডের ভোল্টেজ, ওটা তুমি পাঠাচ্ছ, বাট মাঝখানে তো কিছু লস হবে, তাহলে সেই লসটা বাদ দিলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে রিসিভিং এন্ডের ভোল্টেজ, তাই না? মানে তুমি 100 ভোল্টেজ পাঠালা, বাট ওখান থেকে পেলো 95, তাহলে 5 লস হলো না? স্যার তাহলে জি এই স্যার। 95 হচ্ছে রিসিভ, আর ভিএস হচ্ছে 100। এই যে 5 ডিফারেন্স হচ্ছে না, এটা শতকরা নিলে এটা হলো ভোল্টেজ রেগুলেশন 5। এখন ভোল্টেজ রেগুলেশন যত কম হবে তত ভালো না? তুমি যা জি পাঠাচ্ছ স্যার। জি তাই স্যার, চলে তত যাচ্ছে। ভালো, সেটা তো অবশ্যই। হ্যাঁ, তাহলে লস আমার কম। এই জন্য ডিসি তে বেটার ভোল্টেজ রেগুলেশন আছে, লস কম, আর এসি তে ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্সের কারণে এক্সট্রা লস আছে, রাইট? স্যার এখন ইয়েস। তারপরে 4 নাম্বার প্রবলেম হচ্ছে ডিসি তে কোনো স্কিন ইফেক্ট নাই, স্কিন ইফেক্ট আছে এসি তে থাকে। স্যার স্ক্রিন ইফেক্ট বলতে স্কিন ইফেক্ট হচ্ছে তোমার এসি কারেন্ট যে কন্ডাক্টর দিয়ে ফ্লো করে, হ্যাঁ, এই কন্ডাক্টরের এই যে তোমার প্রত্যেকটা, এই যে মনে করো এটা কন্ডাক্টর, আমি এখানে ভিতরে কয়েলগুলো রাখলাম, এখন হয় কি তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্স আছে, ওই 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 কন্ডাক্টর গুলোর মিউচুয়াল ইন্ডাকটেন্স আছে। মনে করো এটা মাঝখানে কন্ডাক্টর, এদিকে যাচ্ছে এবং এদিকে যাচ্ছে এবং এদিকে যাচ্ছে, তো এখানে একটা কন্ডাক্টর আছে, এও এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে এই যে এখানকার যে চৌম্বক ক্ষেত্রটা, চৌম্বক রেখাটা, আর এখানকার যে চৌম্বক রেখাটা, এটা কি একটা একটা কি অপোজিট না? জি স্যার। তাহলে এই একটা একটা চৌম্বক রেখাকে সে কি করে দিবে, অপোজ করে দিবে, মানে নাই করে দিবে। নাই করে দিলে হয় কি,
এই যে মাঝখানের যে এরিয়াটা আছে, কন্ডাক্টর আছে না, মানে তার, এটা একটা তার, এটা যে দেখো, এটা একটা তার, এই তারের মাঝখানের যে অংশটা আছে, এই অংশটার যে ফ্লাক্সটা একটা একটাকে মানে মিউচুয়াল ফ্লাক্সটা একটা একটাকে অপোজ করে দিয়ে মাঝখানের অংশটার তোমার চৌম্বক ক্ষেত্রের মান থাকে কম। এর কারণে ইলেকট্রিসিটিটা দেখা যায় কি বেশিরভাগ এই যে সাইড আছে না, বর্ডার, এই বর্ডার দিয়ে ফ্লো করছে। মানে স্কিন ইফেক্ট হচ্ছে এসি কারেন্টের এমন একটা ধর্ম, যে ধর্মের কারণে ইলেকট্রিসিটিটা কন্ডাক্টরের সেন্টার দিয়ে না যেয়ে তার সারফেস দিয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, সেটাকে বলে স্কিন ইফেক্ট। ক্লিয়ার? জি স্যার, মানে এই কারণে হচ্ছে স্যার অনেক সময় লাইনে কোনো পাখি বা কোনো কিছু বসলে স্যার, আর সেটা না না, সব ওটার জন্য না, লাইনের সাথে ওটার সম্পর্ক নাই। এটা হচ্ছে যে দেখো তাহলে কি, এই কন্ডাক্টরটার পুরো ক্রস সেকশন এরিয়া জুড়ে আমার কারেন্ট যে চার্জ ডেনসিটি, এটা কিন্তু সমান না, মাঝখানে কম সাইডে বেশি, ঠিক না? জি স্যার। তাহলে জি স্যার। এটা যদি হয়, এটা হলে প্রবলেম হচ্ছে আমার ইফেক্টিভ ক্রস সেকশনটা, আসলে মানে ক্রস সেকশনটা ইফেক্টিভ হচ্ছে না, ওখানে লস হচ্ছে, স্কিন ইফেক্টের জন্য লস হচ্ছে। এবং এই লস কমানোর জন্য আমরা ইউজ করি স্ট্রান্ডেড ওয়্যার। স্ট্রান্ডেড ওয়্যার মানে হচ্ছে একটা তার ইউজ না করে চিকন চিকন এরকম 8টা 9টা তার ইউজ করে একসাথে বান্ডেল করা হয়, বান্ডেল ওয়্যার। তাহলে কি হচ্ছে, এটার সারফেস, এটার সারফেস, এটার সারফেস, এটার সারফেস, সবকটা সারফেস চিন্তা করলে আলটিমেটলি এই পুরো যে প্যাকেজটা, এই প্যাকেজটা পুরোটা দিয়ে কান্ডা যাচ্ছে। এটা আসলে পাওয়ার সিস্টেমের একটা টপিক, যেটা হচ্ছে বান্ডেলড ওয়্যার বলা হয় বা স্ট্রান্ডেড ওয়্যার বলা হয়। মানে স্ট্রান্ডেড ওয়্যারটা হচ্ছে চিকন চিকন অনেকগুলা তার একত্র করে একটা তার বানানো হয়। তাহলে তুমি, ট্রান্সমিশনের জন্য কি স্যার এই ধরনের কেবল ইউজ করা হয়? হ্যাঁ, কেবল ইউজ করা ট্রান্সমিশনে অনেকেই দেখবা যে তোমার ধরো কার মতো বলি তোমাকে, একটা স্টিল কালার টাইপের একটা তার দেখা যায়, মানে অনেক পেঁচানো টাইপের। পেঁচানো, হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু একটা তার কিন্তু না, অনেকগুলো তার পেঁচানো থাকে। এটা এই কারণে করা হয় যাতে শুধুমাত্র এই সারফেস দিয়ে না যেয়ে পুরোটা দিয়ে সমানভাবে যায়। ওয়ারটা কি স্টিলের, মানে স্টিল তো স্যার থাকে না, প্লাস্টিক ওয়্যারটা আমরা অনেকভাবে, অ্যালুমিনিয়াম। ওয়্যারটা আমরা নর্মালি আসলে আগে কপার ইউজ করা হতো, এখন কপারের খরচ অনেক বেশি, এর কারণে বর্তমানে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। হ্যাঁ, স্যার এখন এর, কাভারটাও, মানে তারের যে ওয়্যারের যে কাভারটা ওইটাও স্যার? না না, কাবার তো কার্বন না। ইনসুলেটেড, কাভার তো না, হ্যাঁ। কাবার তো ইনসুলেটেড। স্যার ওই যে ডিশের তারের ওইগুলার কথা বলতেছেন নাকি স্যার? না না না, না, ওটা না না। টিশের তারের ব্যাপারটা আলাদা। বর্তমানে তোমার অ্যালুমিনিয়ামের সাথে আরো কিছু কাজ করা হয়, ওটাকে বলা হয় অ্যালুমিনিয়াম স্টিল রেইনফোর্সড। মানে অ্যালুমিনিয়ামের ভিতরে তোমার ফুটা একটা করে স্টিলের ওয়্যার থাকে স্যার। স্যার স্টিলের ওয়্যার। এসি স্যার। হ্যাঁ, ওটা আসলে আলাদা টপিক আছে, আমরা ওটাও দেখবো। তো আপাতত এতটুকু জেনে রাখো, যেহেতু আমরা এখন আমাদের এই কোর্সের শুরুতে আছি, অনেক টপিক একটু নতুন লাগবে, কিন্তু সেটা আমাদের এই কোর্সেই আছে, সমস্যা নেই, ভয়ের কিছু নেই। তাহলে জেনে রাখো যে আমার ডিসি তে কি হয় না, একটা নাই স্যার। স্কিন ইফেক্টটা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে সেম স্কিন ওয়ার্কিং। ইফেক্টে স্যার ক্ষতিটা কি, মানে আসলে ক্ষতিটা কি হয়েছে, এটা কি কোনো ক্ষতি আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্ষতি আছে, লস তো অনেক ধরনের লস। তোমরা নিজে একটু চিন্তা করো তো, যে আমার ট্রান্সমিশনটা যদি সকল জায়গাতে সমান হারে না হয়, হ্যাঁ, ওয়্যারের আমার জাস্ট একটা পাশ দিয়ে যায়, তাহলে কি লস হতে পারে আমি বলছি, হ্যাঁ তারপরে বলো। ঠিক আছে বলো, চিন্তা করো। স্যার, অনেক লস দিতে হবে স্যার তখন, লসের হ্যাঁ কথা চিন্তা করুন স্যার, অনেক loss। হ্যাঁ, মানে কি মনে হচ্ছে সেটা বলো। এনিওয়ান, মানে ওপেন ডিসকাশন শেয়ার করতে পারো। প্রশ্ন বুঝিনি স্যার, আবার বলুন। প্রশ্ন হচ্ছে, যদি স্কিন ইফেক্ট থাকতো বা স্কিন ইফেক্ট হয়, তাহলে এসি সিস্টেমে তো স্কিন ইফেক্ট আছে। তো স্কিন ইফেক্ট হলে আলটিমেটলি লসটা কি? স্যার রেজিস্ট্যান্সের লস হয় স্যার। রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। ইন্ডাকট্যান্স আছে স্যার। ইন্ডাকটেন্সের ড্রপ হয়, রেজিস্ট্যান্সের একটা ব্যাপার আছে। হ্যাঁ, আর আরেকটা সুন্দর ওয়ার্ড আছে, একটু চিন্তা করো তো, কাছাকাছি যাচ্ছে। ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির সাথে একটা সম্পর্ক আছে, গুড, আরেকটু আঁকো হচ্ছে। করোনা নাকি স্যার? করোনা না,
না স্যার, ফেরান্ট ইফেক্ট না, কারেন্ট ইফেক্টের সাথে ক্যাপাসিটরের সম্পর্ক। আপনি বলেন স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখো, তোমার আমার যে ইফেক্টিভ ক্রস সেকশন, আই মিন আমার একটা ওয়্যার আমি যখন নিচ্ছি, এটা কোনো একটা ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টর, খুব বিশ্রী হয়ে গেল, এটা কন্ডাক্টর। হ্যাঁ, এখন আমরা যে চার্জ ডেনসিটি বা কারেন্ট ডেনসিটি কথা বলি, এটা হচ্ছে যে আমার একক ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটাকে বলে কারেন্ট ডেনসিটি জে, তাই না? এখন আমার যদি এমন হয় যে কারেন্টটা শুধুমাত্র আহ, এই পার্ট দিয়ে যাচ্ছে, সারফেস দিয়ে যাচ্ছে, তখন দেখবা যখন হচ্ছে এটা ট্রান্সমিট করে, কমিউনিকেশনে তোমরা করবা, যে যখন কোনো ইনফরমেশন বা কোনো তথ্য ট্রান্সমিট করে, ওরা যেটা করে অনেক হাই ফ্রিকোয়েন্সিতে করে। অনেক হাই ফ্রিকোয়েন্সিতে করলে এই যে যেটা এই সার্ফেস দিয়ে যাচ্ছে, সেটা সার্ফেসের বাইরে চলে যাবে, এই সার্ফেস দিয়ে ট্রান্সমিট করবেন। ওটাকে বলে তোমার হচ্ছে ওয়্যারলেস ট্রান্সমিশন। ওয়্যারলেস ট্রান্সমিশনের প্রথম শর্ত হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি হবে। এখন তাহলে আমার যদি ফ্রিকোয়েন্সি কোনো কারণে হাই হয়, ফল্ট হলে ফ্রিকোয়েন্সি পারে না কারেন্টের সাথে সাথে, সেক্ষেত্রে আমার এই ক্রস সেকশনটা কিন্তু আর ইফেক্টিভ থাকছে না, কারণ মাঝখান দিয়ে আমার এই পুরো এরিয়াটা ওয়েস্ট, এখানে কোনো কারেন্ট ক্যারিং কোনো কন্ডাক্ট এলিমেন্টও নাই, কিছু নাই, এই পুরো এরিয়াটা ওয়েস্ট। এবং এতটুকু তোমার হচ্ছে, যেমন ধরো এটা অতটুকু মনে হচ্ছে, এখন একটা চিকন তার নিলাম, এই চিকন তারের যা দাম, মোটা তারের দাম তার চেয়ে বেশি। অবশ্যই। জি স্যার। এখন আমি নিয়েছি মোটা তার, কিন্তু তার পুরো কারেন্টটা যাচ্ছে সারফেস দিয়ে, আলটিমেটলি সে কাজ করতেছে চিকন তার চেয়ে কম, এটা আমার লস না? কেবলটাই লস। কেবলটাই লস। এরকম বেশ কিছু ইফেক্ট আছে। আরেকটা ইফেক্ট বলি তোমার, দেখো স্কিন ইফেক্ট আসলে ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপর। এটা হচ্ছে আমি যে ওয়্যারটা নিচ্ছি, সেই ওয়্যারের ডায়ামিটার কত, হ্যাঁ, স্কিন ইফেক্ট যদি বাড়ে, তাহলে এই এই যে আমার ওয়্যারটা আছে, সেই ওয়্যারের ডায়ামিটারটা ওই অনুযায়ী আমার আসলে ইফেক্টিভ হচ্ছে না, লস হচ্ছে। এখন ফ্রিকোয়েন্সি বাড়লে আমার স্কিন ইফেক্ট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমার যদি ফ্রিকোয়েন্সি 50 হার্জ থেকে কম হয়, তখন খুব বেশি প্রবলেম হয় না, কারণ সেক্ষেত্রে আমার কন্ডাক্টরের ভিতরেই ইনফরমেশন গুলো থাকতে সার্ফেসে যাচ্ছে। বাট ইন কেস যদি আমার হচ্ছে কোনো কারণে ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি বেড়ে যায়, তখন কিন্তু একটা হিউজ প্রবলেমের দেখা দেবে। আমার কারেন্ট ক্যারিং যে কন্ডাক্টর গুলো, চার্জ গুলা ছিল, সেই চার্জ গুলো আর ওই কন্ডাক্টরের মধ্যে থাকছে না, সেটা বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে একটা হিউজ লস। ইভেন এখানে একটা মেন যে পয়েন্টটা একটু আগে কে যেন বললো, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটি আর রেজিস্ট্যান্সের কথা। আমি বলছিলাম ইন্ডাকটেন্সের কথা। হ্যাঁ, তো তোমার হচ্ছে এখানে একটা যেহেতু রিঅ্যাকটেন্স ক্রিয়েট হচ্ছে ইন্ডাকটেন্সের কারণে, এই রিঅ্যাকটেন্সটাই তো ইন্ডাকটেন্স। তো এই যে হাই রিঅ্যাকটেন্স ইনার স্ট্যান্ডের ভিতর দিয়ে, এটা অল্টারনেটিং কারেন্টটাকে তোমার ওই সারফেস দিয়ে ফ্লো করাতে বাধ্য করে। এটা করলে যেটা হয়, আহ, এই কন্ডাক্টরের যে তোমার হচ্ছে ক্রাউড মানে কি, ঘনবসতি, ক্রাউড মানে হচ্ছে যে জায়গাটাতে বেশি পপুলেট, সেটা সারফেস দিয়ে গেলে আমার ওই তোমার হচ্ছে পুরো কন্ডাক্টটা ইউজ হচ্ছে না, পুরো যে তারটা, সেই পুরো তারটা আসলে ইউজ করা যাচ্ছে না। আমি বুঝতে পারছি না তোমাদের বুঝাইতে পারছি কিনা, কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। মেনলি এই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বেড়ে যায়। প্রথম কথা হচ্ছে আমার স্কিন ইফেক্টের কারণে কন্ডাক্টরের রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে। রেজিস্ট্যান্স বাড়া মানে কি জানো? রেজিস্ট্যান্স মানে কারেন্টকে বাধা দিচ্ছে। তাহলে যে জায়গাটাতে আমার কারেন্ট ক্যারি হচ্ছে না, ওটা রেজিস্ট্যান্স, মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স বাড়ছে না? হ্যাঁ, ইম্পিডেন্স বাড়ছে। ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স হোয়াটএভার বেড়ে যাচ্ছে, যেটা আমার কারেন্টকে বাধা দিচ্ছে। ওকে, জি স্যার। আমরা স্কিন ইফেক্ট নিয়ে নিয়ার ফিউচার আবার ডিটেইলস করবে, আপাতত জেনে রাখলে একটু তাহলেই হবে। তাহলে আমার সেম ওয়ার্কিং ভোল্টেজে আমার পটেনশিয়াল স্ট্রেস সেটা ডিসি থেকে এসি তে বেশি, তো এই জন্য ডিসি লাইনে আমার ইনসুলেশন লাগে কম। ইনসুলেশন মানে যে রবারের যে পেঁচানো থাকে, আবরণ।
আবরণ। তাহলে এতক্ষণ পর্যন্ত যে 5টা টপিক করলাম, 5টা পয়েন্ট করলাম, সবকটাই কি ছিল? কোনটা বেটার ছিল? ডিসি। জি এখন আরো 3টা পয়েন্ট আছে। ডিসির তোমার করোনার কোনো লস নাই, মানে ডিসিতে কোনো করোনার ইফেক্ট নাই। এক নাম্বার বিষয়। করোনাটা ভুলে গেছি, এটা যদি একটু বলতাম। করোনা হচ্ছে যে যখন দুটা কন্ডাক্টর। কন্ডাক্টরের মাঝখানে হাই ভোল্টেজ থাকে, হ্যাঁ, তো হাই ভোল্টেজ থাকলে তোমার বাতাসের একটা ব্রেকডাউন ভোল্টেজ আছে, এটাকে বলে 30 কেবি পার সেন্টিমিটার। তো ওই বাতাসের ব্রেকডাউন ভোল্টেজ থেকে যদি দুটা কন্ডাক্টরের মাঝখানে ভোল্টেজ বেশি এবং স্পেস কম থাকে, মানে দূরত্ব কম থাকে, এটা একটা হাই ভোল্টেজ লাইন, এটা একটা হাই ভোল্টেজ লাইন, দূরত্ব মাঝখানে যদি কম হয়, হ্যাঁ, জি তখন স্যার। এই মাঝখানে এয়ার গুলা আয়নাইজড হয়ে যায়। আয়নাইজড হলে ওগুলো কি করে? কারেন্ট ক্যারি করে। তখন দেখা যায় এই দুটা কন্ডাক্টরের মাঝখানে একটা বেগুনি রঙের নীলাভ নীলাভ একটা ভায়োলেট রে, যেটা মনে হচ্ছে আগুন জ্বলছে, এটা হিসিং সাউন্ড করে এবং এখানে একটা আগুনের মানে মনে হচ্ছে যে আগুনের রেখা তৈরি হচ্ছে, বলি শিখা, এবং হিস হিস সাউন্ড করে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে করোনা। স্যার এখান থেকে স্যার তাহলে স্পার্ক আগুন হয়ে ধরানো যে কোনো মুহূর্তে আগুন ধরতে পারে। হ্যাঁ, করোনার ইফেক্টটা যদি ভয়াবহ হয় তাহলে পুরো সিস্টেমটা পুড়ে যেতে পারে। বাট এটা অনেক সময় আহ এটা আসলে এর উপর ডিপেন্ড করে যে আমার পটেনশিয়াল ডিফারেন্স, এটা পটেনশিয়াল ভোল্টেজ, ওটার উপর ডিপেন্ড করে যে কি পরিমাণ করোনার ইফেক্টটা থাকবে। করোনার ইফেক্ট কমানো খুব সহজ, তুমি যদি দুটার মাঝখানে দূরত্ব বাড়ায় দাও তাহলেই হবে। ওকে, স্যার তো হিসাব ভোল্টেজ করেই বসানো কমায় হয় দিলেও স্যার। তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এগুলা মনে করো আপাতত ডেফিনেশনটা মাথায় রাখো, তাহলে প্রত্যেকটা নিয়ে আলাদা করে চ্যাপ্টার আছে। ওকে, জি স্যার। তো এরকম অলরেডি মোটামুটি ডিসির অনেকগুলো সুবিধা বলে ফেলছি। এসিতে সিনক্রোনাইজিং প্রবলেম হয়, হ্যাঁ, স্ট্যাবিলিটি প্রবলেম হয়, বাট ডিসিতে কোনো স্ট্যাবিলিটি প্রবলেম নেই। তো সবগুলো ছিল আসলে ডিসির সুবিধা। এর মধ্যে কিছু অসুবিধা হচ্ছে, যেটা আসলে এটার মেইন অসুবিধা, সেটা হচ্ছে এই যে 11 কেবি যেটা এসিতে জেনারেট করলাম বা 15.75 কেবি, এটা কমিউটেশন প্রবলেমের জন্য ডিসিতে করা সম্ভব না। ডিসিতে এরকম হাই ভোল্টেজ জেনারেট করা যায় না। আবার আমরা যে খরচটা মানে ইকোনমিক্যাল করার জন্য, লসটা কমানোর জন্য ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করছি, সেই স্টেপ আপ বা স্টেপ ডাউনও কিন্তু ডিসিতে সম্ভব না। কারণ হচ্ছে ডিসিতে ট্রান্সফরমার কাজ করে না। স্টিল নাও রিসেন্টলি চায়নাতে কাজ শুরু হয়েছে, ডিসি ট্রান্সফরমার নিয়ে কাজ করছে, বাট এখনো কোনো আউটপুট আসেনি। বলতো আমি যে কথাটা বললাম এর মধ্যে কিন্তু একটা কিন্তু আছে। ডিসিতে স্টেপ আপ বা স্টেপ ডাউন করা যায় না কথাটা কিন্তু পুরোপুরি সত্য না। একটা মেথড আছে যার মাধ্যমে ডিসিতেও স্টেপ আপ বা স্টেপ ডাউন করা যায়, বলতে পারবো সেটা কি? পাওয়ার ইলেকট্রনিক্সে পড়ে আসছে। স্যার আরেকবার একটু বলেন কোশ্চেনটা। ডিসিতে কিভাবে স্টেপ আপ বা স্টেপ ডাউন? পাওয়ার ইলেকট্রনিক্স আমরা পড়ি নাই স্যার এখন। এখনো ছিল না কোর্স? না পাওয়ার তো এখন পড়েনি, পাওয়ার ইলেকট্রনিক্স। আচ্ছা, তাহলে পড়বা সামনে, ওটাকে বলে বুস্ট কনভার্টার, কিন্তু সেটার আসলে লিমিট আছে, সম্ভব না। হ্যাঁ, তারপরে তোমরা পাওয়ার সিস্টেম প্রোটেকশনের যে কোর্সটা পড়বা, ওখানে দেখবা ফিউজ তো চিনো অনেকেই, তাই না? বাসা বাড়িতে থেকে জি স্যার। জি স্যার। ফিউজ, সার্কিট ব্রেকার, সুইচ, এই জিনিসগুলা প্রোটেকশনের জন্য ইউজ করা হয়। বাট এগুলা আসলে এসিতে ডিজাইন করা থাকে, মানে এগুলা এসি কারেন্টে চলবে, ডিসিতে চলবে না। তাহলে এগুলা ডিসির একটা লিমিটেশন না? ডিসি তুমি প্রোটেকশন দিতে পারবে না, লস কমানোর জন্য স্টেপ আপ স্টেপ ডাউন করতে পারবে না, হ্যাঁ, তারপরে তোমার কি বলে এটাকে জেনারেশন ভোল্টেজ হাই হবে না। এটা আসলে ডিসির ডিসঅ্যাডভান্টেজ। স্যার আপনি অনেকগুলো অ্যাডভান্টেজ দেখালেন ডিসির, কিন্তু তারপর হচ্ছে এক্সেপ্টেন্স রেট তো স্যার এসিরই বেশি হয় সবাই। না না না, সেটা তো ঠিক আছে, এসির বেশি হয়, কিন্তু দুইটা পাশাপাশি পড়লে তখন তুমি ডিসিশন নিতে পারবা কোনটা ভালো কোনটা বেটার। কেবল তো ডিসির সুবিধা এবং অসুবিধা দেখেছি। আমরা কি এসি পড়েছি? এখন আসছে এসি। তাহলে ডিসির যেগুলা অসুবিধা ওগুলা এসির সুবিধা। তার মানে এসির প্রধান সুবিধা হচ্ছে হাই ভোল্টেজ জেনারেট করতে পারবো, তারপরে মেইনটেনেন্স বা প্রোটেকশন
যেটা সাবস্টেশনে করা হয় সেটা ইজি এবং চিপার। মানে এখানে তুমি সার্কিট ব্রেকার, ফিউজ, সুইচ ইউজ করতে পারবা। ভোল্টেজটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করে লস কমিয়ে খুব ইফিশিয়েন্টলি ইউজ করতে পারবা, তাই না? তাহলে এগুলা হচ্ছে এসি এর অ্যাডভান্টেজ। এখন ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে যে ডিসির যে সুবিধাগুলো ছিল আর এসির যে অসুবিধাগুলো ছিল ওগুলার এক একটার মনে করো 5 পয়েন্ট করে, 5 পয়েন্ট। এসির যে প্রধান সুবিধা এই যে হাই ভোল্টেজ জেনারেশন, ট্রান্সমিশন এবং লস কম, এগুলো এক একটারই মনে করো 50 পয়েন্ট সে, যার কারণে ওই ছোটখাটো বিষয়গুলো আসলে কনসিডার করা ছাড়া কোনো ওয়ে নেই। ক্লিয়ার? এখন এর মধ্যে এসির অসুবিধা যেগুলো এখানে অলরেডি তুমি ডিসির সুবিধার মধ্যে পড়ে ফেলছো, যে এসি লাইনে বেশি কপার লাগে ডিসির থেকে, হ্যাঁ, এসিতে স্কিন ইফেক্ট আছে, চার্জ ক্যাপাসিটেন্সের কারণে এখানে একটা লস আছে, চার্জিং কারেন্ট, এগুলো অলরেডি ওখানে পড়েছো, ওটারই উল্টা করে লিখলে হবে। তো এই বিষয়টা মাঝে মাঝেই তোমাকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হতে পারে বা জানতে হতে পারে, এসি আর ডিসির ট্রান্সমিশনের মেন পার্থক্যটা কি? তুমি যে কোনো একটা করলে আর একটা উল্টিয়ে লিখতে পারবে না? জি স্যার, করা যাবে। হ্যাঁ, এই ছিল ডিসি এসির মেন ডিফারেন্সটা। কটা বাজে দেখো তো? 2:30। স্যার আজকে আর করেন না স্যার, আজকে অনেকগুলো হয়ে গেছে স্যার, একটা না ক্লাস করতে করতে। আমার একটা কোর্স প্ল্যান আছে, কোর্স প্ল্যান অনুযায়ী আজকে এই পর্যন্তই। একটু আমি এখন অ্যাটেন্ডেন্স দিতে হবে। ওকে স্যার। স্যার আমরা হচ্ছে মানে কোনো আপনার মানে অ্যাডাপ্টার যদি লাইন কাটার পরে সেখানে ধরি তাহলে স্যার সেটাতে শর্ট ফিল হয় না কেন স্যার? মানে আমাদের আবার কোশ্চেনটা আরেকবার। মানে হচ্ছে স্যার আমি যদি একটা অ্যাডাপ্টার লাইন কাটি, এটা হচ্ছে প্লাস মাইনাস যদি আমি আমার হাত দিয়ে ধরি সেক্ষেত্রে কিন্তু মানে স্যার ওভাবে মানে এসি কারেন্ট ধরলে যেভাবে হচ্ছে আমরা একটা শর্ট ফিল করি এরকম কিন্তু কোনো শর্ট ফিল করি না, এটা কেন স্যার? আচ্ছা, নরমালি অ্যাডাপ্টারের কাজ থেকে আমরা যে ফোনে চার্জ দেই বা ল্যাপটপ চার্জ করি অ্যাডাপ্টার দিয়ে, ওটা তো ডিসি করে দেয়। অ্যাডাপ্টার হচ্ছে ডিসি করে ফেলে, ডিসিটাকে ডিসি করে। কারণ তুমি জানো যে ডিসির ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 হার্টজ। 0 হার্টজ। ডিসি কোনো ফ্রিকোয়েন্সি নাই। এখন মেইনলি আমরা এসিতে বা মারা যাই কেন বা শক করে কেন বা কোনটা ডেঞ্জারাস শক, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমাদের হার্টবিটের একটা ফ্রিকোয়েন্সি আছে, মিনিটে 70 বা 80 বার হচ্ছে পাম্প করে। এখন ফ্রিকোয়েন্সি কিন্তু সেকেন্ডে 50 হার্টজ, মানে প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। তার মানে মিনিটে কতবার করে বুঝতে পারছো তো? এখন যখন এসি শক কেউ খায় তখন এই দুইটা ফ্রিকোয়েন্সি আসলে বডি ম্যাচ করতে পারে না, তখন আলটিমেটলি হার্ট পাম্পের একটা প্রবলেম হয়, এবং হার্ট পাম্প প্রবলেম হলে তো পুরো বডিতেই প্রবলেম হবে। এই কারণে এসির শকটা আলটিমেটলি খুব বেশি ডেঞ্জারাস। বাট ডিসির ক্ষেত্রে যেটা হয়, তুমি ফ্রিকোয়েন্সি ইস্যুটা থাকছে না, ওই ক্ষেত্রে তোমার একটা ডিসি তুমি যদি লো ভোল্টেজ টাচ করো দেখবা 9 ভোল্টের ব্যাটারি আছে, 25 ভোল্টের ডিসি ব্যাটারি আছে, ওই ব্যাটারি গুলো তুমি ধরবা দেখবা কিচ্ছু হবে। বাট যখন তুমি খুবই হাই ভোল্টেজ ডিসি ধরবা, ওখানে যেহেতু একটা ভোল্টেজ আছে, একটা ফোর্স আছে, শক্তি আছে, ওটা অনেক সময় তোমাকে যদি পজিটিভ নেগেটিভ পার্ট মিলে কারেন্ট ফ্লো করার কারণে তোমার বডির যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, আর বডিতে যখন কারেন্ট যাবে তোমার শরীরে একটা কি হবে, ভোল্টেজ ড্রপ হবে না? ওই ভোল্টেজ ড্রপের কারণে অনেক সময় হিট প্রোডাকশনের জন্যই হোক আর ভোল্টেজ ড্রপের জন্য হোক, তখন তুমি একটা ধাক্কা ফিল করো। বা যদি তুমি হচ্ছে ধরো অনেক হাই ভোল্টেজ ডিসিতে ধরো, তোমার শরীর পুড়ে যেতে পারে। কিন্তু এসির যে ফ্রিকোয়েন্সি জনিত সমস্যার কারণে হার্ট ব্লক হয়ে যাওয়া বা ওই যে ইস্যুটা ছিল ওটা থাকে। ক্লিয়ার সবাই কনসেপ্ট? জি স্যার। রেকর্ডটা কি অফ করে দিবেন স্যার? রেকর্ড অফ করেছি তো। আমি একটু অ্যাটেন্ডেন্সের কাজটা করছি, একটু
তো আজকে ইলেকট্রিসিটির প্রবলেম ছিল শেয়ার অপারের দিকে, হ্যাঁ, হঠাৎ করেই ভোল্টেজটা আজকে ফল ছিল। স্যার অ্যাটেন্ডেন্স কি স্যার ওই যে ইসে দিয়ে দেবো, কমেন্টে দিয়ে দেবো? না, অ্যাটেন্ডেন্স কমেন্টে দিতে হবে না, কিছু করতে হবে না। অ্যাটেন্ডেন্স আমি রোল কল করব। তো আজকে যে বললাম ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, যার কারণে আমি প্রিন্ট করতে পারিনি, হ্যাঁ। তো আমি অ্যাটেন্ডেন্সটা হচ্ছে তোমরা যারা পার্টিসিপেন্ট ছিল এখান থেকে ডেটা কালেক্ট করে নিলাম মাত্রই, আমি ওখানে উঠিয়ে দেবো, এরপরের থেকে রোল কল করবো। ও না স্যার, সবাই ওই যে চ্যাটে রোল দিচ্ছে সেজন্য জিজ্ঞেস করলাম। না, ওরা দিচ্ছে অন্যান্য ক্লাসের অভ্যাসগ্রস্ত দিচ্ছে, আমার ক্লাসে চ্যাটে রোল দিতে হবে, অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। স্যার রেকর্ডটা অফ হচ্ছে, স্যার রেকর্ডটা অফ করে দিন।